সবকিছুই তো হলো, কিন্তু এবার ক্যাথেটার বাকি আর অ্যানাস্থেশিয়া বাকি। নিডেলটা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেকেন্ড বার ঢোকাতে কিন্তু আরো বেশি লাগবে। মাথাটা একটু ভার ভার, তারপরে গা হাত পা গুলো যেন যেন কেমন টলমলো করছে। যে প্লাসেন্টা থাকে সেটা বার করে সেই এর ভিতরে রেখেছে। আমার এখনো বডি ফুল অবশ হয়নি। হচ্ছিল যে মহাদেব হয়তো ত্রিশূল হাতে ঠিক এইভাবে আমার মাথার পাশে দাঁড়িয়েছে। সেটা দেওয়ার পরেই আমার প্রচন্ড পরিমাণে খিঁচুনি শুরু হলো। অ্যানাস্থেশিয়া পর্যন্ত সবকিছু ঠিক থাকে, দেন যখন অ্যানাস্থেশিয়া কাটে তখনই হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আর আমার আরো একটি অনেকদিন পরে ব্লগ করছি, তো জাস্ট একটু নার্ভাস আছি, আর কিছুই না। তো চলো আবার ইন্ট্রোটা দিই। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আর আমার একটি প্রেমের জীবন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি তোমাদের সাথে মা আর আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো শুরু করি। ব্লগটা অ্যাকচুয়ালি কি নিয়ে হতে চলেছে আশা করি তো তোমরা দেখেই ফেলেছো এতক্ষণ। চলো আবল তাবল না বকে মেন কাজের কথায় আসা যাক। তোমরা তো আজ ব্লগ দেখেছো, আর আমার লাস্ট ব্লগ ছিল আই থিঙ্ক আমার ছেলে ষষ্ঠী পুজো। যখন আমি ওটি যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমরা তো দেখেইছো, এটা আমার আর দুবার করে বলার কোনো দরকারই নেই। যখন আমি ওটির ভিতর ঢুকলাম, আমি তো তোমাদের বলেছিলাম আমি ভয় ছিল তিনটে জিনিসে। কোনো কিছুই তো আমি জানতাম না, মানে সবকিছু আমার কাছে নতুন ছিল। তো ওই জিনিসগুলোতে না আমার প্রচন্ড পরিমাণে ভয়, কারণ ওই যে সূচ ব্যাপারটা, সিরিঞ্জ ব্যাপারটা আমি 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 প্রচন্ড ভয় লাগে। তো আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমার মাথায় একটা জিনিস ঘুরছিল, সবকিছুই তো হলো, কিন্তু এবার ক্যাথেটার বাকি আর অ্যানাস্থেশিয়া বাকি। তো এই জিনিসগুলো কতটা লাগতে চলেছে, কতটা মানে আমি নিতে পারবো সেটা নিয়ে আমার প্রচন্ড ভয় হচ্ছিল। আমার অ্যানাস্থেশিয়া নিয়ে যতটা না ভয় হচ্ছিল ততটা ভয় হচ্ছিল ক্যাথেটার নিয়ে। ক্যাথেটারটা কি জিনিস আমার কোনো আইডিয়াই ছিল না যে ক্যাথেটার এরকম একটা জিনিস। আমি জানতাম যে যেহেতু আমি দুদিন বাথরুম করব না, ক্যাথেটার দিয়েই আমার বাথরুমটা নলের মাধ্যমে একটা থলিতে জড়ো হবে, তো এইটুকানি জানতাম। কিন্তু জিনিসটা লাগাবে কিভাবে আমার অত ধারণাই ছিল। যাওয়ার পরে দুটো ওটি অলরেডি চলছিল, তার জন্য আমাকে ওয়েটিং রুমে রাখা হলো। ওয়েটিং রুমে রেখে আমার না মাথায় তখন একটা ভয় কাজ করলো। ভয়তে না আমার প্রচন্ড জোরে বাথরুম পেয়ে গেল। তো আমি আয়া মাসিদের বললাম ডেকে যে আমার না প্রচন্ড জোরে বাথরুম লেগেছে, আমি একটু টয়লেট যাবো, আমি একটু টয়লেট করতে যেতে চাই। ওনারা একটাই জিনিস বললো যে ভেতরে গিয়ে তো তোমাকে ক্যাথেটার দেওয়া হবে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো আর ক্যাথেটার লাগবে না। আমি এতটাই বোকা, আমি জানতামই না। তো ভেবেছিলাম হয়তো ক্যাথেটার লাগবে না, আমি তো ওটি পর্যন্ত চলে এসেছি। কারণ আমি অনেক মানুষের ভিডিওতে দেখেছি ক্যাথেটার হাতে নিয়ে ওটি রুমে ঢুকতে। তো আমি ভেবেছিলাম যে না, আমি ঢুকিনি যখন আমার হয়তো দেবে না। আমি একটু একটু খুশিও হচ্ছিলাম যখন শুনলাম যে না, ভেতরে গিয়ে ওটি রুমের ভেতরে গিয়ে ক্যাথেটার দেবে। তো তখন আরেকটু ভয় করতে লাগলো। তো ওকে ওটি রুমে ঢোকানো হলো। আমি ওটি রুমে ঢুকেই দেখলাম সামনে একজনের ওটি হচ্ছে। পুরোপুরি বাচ্চা টাচ্চা সব বের করা কমপ্লিট। একটা গামলার মধ্যে যে আমাদের প্লাসেন্টা থাকে সেটা বার করে সেই এর ভিতরে রেখেছে। আমার ওটা দেখে প্রচন্ড পরিমাণে, মানে আমার তখন কি বলবো তোমাদেরকে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো যে এরকমও হবে, মানে আমার সাথে এরকম হবে। তখন ভাবতে শুরু করলাম যে কিছু হবে কিনা। আরো একটা জিনিস খুবই লজ্জা করছিল, সেটা হচ্ছে ওই যে ওটি রুমের যে ড্রেসটা হয় না, খুব আনকমফোর্টেবল। মানে আমার এতটাই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল যে না, এরকম ভাবে হয় না, থাকাই যাচ্ছিল না। আমার ওই একটা জিনিস খুব বাজে লাগছিল, আমার খুব লজ্জাও লাগছিল। আমার যে বেড ছিল সেই বেডে আমাকে তোলা হলো, দেন আমাকে ক্যাথেটার পরানো হলো। ক্যাথেটার পরানোর আগে বলা হলো যে যদি তুমি বেশি নড়াচড়া করো আর সেটা যদি আবার বাইরে বেরিয়ে আসে, মানে ক্যাথেটারের যে পাইপটা সেটা যদি বেরিয়ে আসে, তখন কিন্তু দ্বিতীয়বার ঢোকাতে গেলে আবার লাগবে। তো আমি কোনো নড়াচড়া করিনি। আর আমার মনে পড়ে যে হালকা তখন লেগেছিল, মানে খুব একটা নয়, মানে শরীর সেটা সহ্য করে নিতে পারবে এরকমই।
তো তখন আমি প্রচন্ড এক্সাইটেড যে আমার বাচ্চা কি হতে চলেছে, কেমন হতে চলেছে। তারপরে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য আমাকে একদম পেটটা এরকম ঠিক সামনের দিকে ঝুঁকে বসতো। তো আমাকে একজন বললো যে আমি কি ধরবো, তুমি কি বুঝতে পারছো সামনের দিকে ঝুঁকে? আমি যে না, ধরতে হবে না, আমি উনিও সেম কথাই বল, যদি নিডেলটা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেকেন্ড বার ঢোকাতে কিন্তু আরো বেশি লাগবে আর আরো বেশি সমস্যাও হবে। তো আমি চেষ্টা করেছিলাম জিনিসটা যাতে একবারে মিটে যায়, তার জন্য একটুও নড়াচড়া করিনি যতই লাগুক। তো তারপরে আমাকে শোয়ানোর পরে না আমার কেমন একটা বডির মধ্যে কেমন একটা ঝিনঝিন মতন ভাব, ঝিমানো মতন ভাব, ধরো মাথাটা একটু ভার ভার, তারপরে গা হাত পা গুলো যেন যেন কেমন টলমলো করছে, ঠিক সেই রকম ধরনের। তারপর আমার এক হাতে পড়ানো বিপি চেক করার যে মেশিনটা ওটা লাগানো, আর এক হাতে হচ্ছে পালস চেক করার মেশিনটা লাগানো হয়, সেটা এই আঙুলে। এটা যারা মা হয়েছে তারা তো জানে। তো দু হাতে দুটো জিনিস লাগানো হলো। দেন আমার হাত দুটোকে ঠিক এরকম ভাবে, যেরকম আর কি যীশু খ্রিস্ট যেরকম থাকে সেম টু সেম সেরকম পোজে আমাকে শুয়ে দেওয়া হলো আর হাত দুটোকে বেঁধে দেওয়া হলো। আমার না একটু ভয় লাগছিল, যে কারণে আমি বলেছিলাম যে আমার চোখে একটা পর্দা বা কাপড় কিছু একটা দিয়ে দিতে। ওনারা কনস্ট্যান্ট আমার সাথে কথা বলছিল, পেতে চেয়েছো মানে কি করছিলে, হ্যাঁ না তা না, তোমার কষ্ট হচ্ছে কিনা, অনেক কিছু, অনেক কোশ্চেন। এবার অনেক কোশ্চেনের মধ্যে অনেক কিছু আমার মনে নেই কেন, তখন আমি একটা আলাদা ঘোরের মধ্যে ছিলাম। মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না, সত্যি বলছি। আমি যেগুলো বলে বোঝাতে পারবো সেগুলো আমি তোমাদেরকে বলছি। দেন আমার বডিটা প্রচন্ড ভারী হতে শুরু করলো। বডির মধ্যে যদি 10 কেজি 20 কেজি ওজনের জিনিস চাপানো হলে যতটা ভারী লাগে ঠিক ততটা। সেটা কিসের কারণে হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি। ওই যে একটা কাপড় মতন দেওয়া হয় না, যেটাতে সব বডির প্রত্যেকটা পার্ট ঢাকা থাকবে, শুধু পেটের ওই জায়গাটা দেখা যায়, বাদ বাকি সবকিছু ঢাকা থাকবে। সেটা একটু মোটা ধরনের হয় সেই কাপড়টা। তো যখন ওইটা আমাকে আমার বডির উপর দিল, তখন আমার মনে হলো প্রচন্ড ভারী একটা জিনিস, মনে হচ্ছে যে আমি ওর তলায় চাপা পড়ে যাবো। ইভেন আমার টেনশন হতে শুরু করলো, প্যালপিটেশন বেড়ে গেল অনেকটাই। কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম, নানা রকম এক্সপিরিয়েন্সের কথা আমি দেখেছিলাম যে তারা বলছে অনেকের নাকি অবশ হয়নি, অনেকের নাকি পাটা অবশ হয়েছে কিনা দেখে নিয়েছিল পা তুলে। তো আমার না সেই জিনিসটা মাথায় ঘুরছিল, কারণ আমি ওটি হওয়ার আগে আমি 1001টা ভিডিও দেখেছি। আমাকে প্রচুর লোক বারণ করেছে যে এইসব জিনিসগুলো দেখিস না। ইভেন কিভাবে সিজার করে, কিভাবে সি সেকশন হয় সেটাও দেখেছি। আমাকে প্রচুর লোক বারণ করেছে, কিন্তু আমি শুনি। আমার সাথে সেই জিনিসটা হতে চলেছে, আর আমি যদি একটু সাহস না রাখি তাহলে তো ওটিউমে আমার যাতাই হয়ে যেতে পারে, মানে যা খুশি তাই হয়ে যেতে পারে। তারপরে আমার ওই পর্দাটা দেওয়ার পরে স্যারের গলা, মানে আমাকে যে স্যার ওটি করিয়েছিলেন, ডক্টর সঞ্জয় সরকার, তো উনি আসলো। উনি এসে আমার সাথে কথা বললেন যে কিরে কেমন আছিস, কেমন লাগছে, হ্যাঁ না তা না। মানে তুমি বয়স্কই হও আর কম বয়সী হও, যেই হও না কেন, ওনার পেশেন্টকে উনি তুই তামারি করে ডাকেন। উনি কিন্তু খুব একটা বয়স্ক মানুষ নন। ওনার বয়স হচ্ছে ওই 40 থেকে 45-এর মধ্যে আমার যতটুকু মনে হয়। উনি তুই তামারি করে প্রত্যেকটা পেশেন্টকেই তুই তামারি করে ডাকে, যাতে পেশেন্টরা কনফিডেন্স পায়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল যে আমার বাড়ির লোক আছে আমার পাশে। তো যাই হোক, তো আমাকে নানা রকম কোশ্চেন করছিল যে আমি কি বাচ্চা চেয়েছিলাম, আমার কি ইচ্ছা, আমি মেয়ে চাই না ছেলে চাই, সব কিছু জিজ্ঞাসা করতে করতে আমার একটা পর্দা কাট হচ্ছিল। ও তার আগে একটা জিনিস তো আমি মিস করে গেলাম। আমার পায়ের উপর যেগুলো কি অপারেশনটা হবে সেই জিনিসগুলো আমার পায়ের উপরে, আর প্লেটের উপর রাখে, তো ওই প্লেটটা সমেত আমার পায়ের উপরে রাখ। তো প্লেটটা যখন পায়ের উপর রাখছিল আমার, তখন আমার মনে হলো যে পায়ের উপরেও সেই 10 কেজি ওজনের থেকেও বেশি ভারী কোনো জিনিস ধাপ ধাপ করে মানে আমার পায়ের উপর রাখা হচ্ছে। তো ঠিক আছে, আমার খুব কৌতূহল হচ্ছিল যে জিনিসগুলো কি আমি নিজে থেকে দেখবো চোখের সামনে। যারা ভয় পাও তাদের জন্য একটাই কথা, ওটি রুমে কোনো কিছুই দেখা যায় না। আমাদের এদিকে মানে এইসব দিকে নার্সিং হোম গুলোতে অত উন্নত হয়ে ওঠেনি যে সামনে এরকম একটা পর্দা দিয়ে মুখটা আপডাল করা থাকবে। আমাদের এদিকে টোটালি আলাদা। তুমি যদি মনে করো যে তুমি চোখ ঢাকা রাখবে না, তো তুমি চোখ ঢাকা না রেখেও সারা ওটি রুমে থাকতে পারো। তুমি যদি মনে করো যে তোমার ভয় লাগছে, তাহলে তোমার চোখের উপর একটা পর্দা দিয়ে দেওয়া হবে। তুমি যদি না দাও, তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তারপরে আমি দেখার চেষ্টা করলাম, কিছুই দেখা যাচ্ছে না। সিজার গুলো যখন রাখছিল তখন মানে শুধু মনে হচ্ছিল যে আমার এখনো বডি ফুল
অবশ হয়, যে কারণে আমি পাটা নাড়াই। মানে আরেকটু হলে আমি স্যারকে বলতে যাচ্ছিলাম যে স্যার এখন কাটবেন না, আমার এখনো পর্যন্ত অবশ কিন্তু হয়নি পুরোপুরি। তো দেখি আমি পা নাড়াতেই পাচ্ছি না, আমি খুব খুব মানে কড়া একটা গন্ধ পাচ্ছি, আর ওইদিকে সিজারের আওয়াজ হচ্ছে, নানা রকম ছুরি কাচির আওয়াজ হচ্ছে, টং টাং টুং টাং টুং টাং করে আওয়াজ হচ্ছে। তো সেই মানে যখন হচ্ছিল তখন খুব প্রচন্ড, এটা কারা কারা ফিল করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যে যখন নাড়ি কাটা হয়, মানে যখন পর্দা কাটা হয়, চামড়া কাটা হয়, তার একটা মানে তীব্র গন্ধ বেরোয়, মানে খুবই তীব্র একটা গন্ধ। সেটা কারা কারা পেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানি। আমি তো পেয়েছি, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি যেটা ওই জিনিসটার জন্যই হচ্ছে। তো আমার কাটাটা হয়ে যাওয়ার পর মানে ঠিক বুকের এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা না একজন খুব জোরে প্রেশার দেয়। আমি কিন্তু প্রথমে একটু ভয় পেয়ে চোখে পর্দা দিয়েছিলাম 2 মিনিটের মতন। তারপর না হঠাৎ করে কোথা থেকে আমার সাহস চলে আসলো, আমার মনে হচ্ছিল যে আমার পাশে কোনো ভগবান আমাকে পাহারা দিচ্ছে। সিরিয়াসলি, এটা কোনো আড্ডা না, আমার মনেই হচ্ছিল। আর উটি রুমে তো মা কালী থেকে শুরু করে প্রত্যেকটা দেবতার ছবি রাখা থাকে। আমার হঠাৎ করে এটা মনে হলো যে আমি সবকিছুর এক্সপিরিয়েন্স আমি করবো, মানে ওটি রুমে কি কি হচ্ছে সবকিছু আমি দেখবো। আমার কিন্তু প্রথমে খুবই ভয় লাগছিল, হঠাৎ করে ওই জিনিসটা হয়ে গেল। ভালো কথা, আমি চোখে থেকে পর্দাটা সরিয়ে দিতে বললাম। এবার স্যার আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি চেয়েছিলি? তো আমি বললাম যে মেয়েরা তো অনেক কিউট হয়, মেয়েদেরকে সাজানো যায় অনেক কিছু দিয়ে, তো আমি মেয়েই চেয়েছিলাম। আমি বলছি যে মেয়ে হোক বা ছেলে, সে যেন সুস্থ হয়, এইটুকানি। মানে এই কথাগুলো বলতে বলতে সে কিন্তু পর্দাটা কাটছিল। তো আমি যখনই বললাম যে মানে ডক্টর লাস্ট আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে গেস করে বল, আমি বলছি ছেলেই। সঙ্গে সঙ্গে ওকে তুলে দেখালো আমাকে, জাস্ট 2 সেকেন্ড, মানে হাতেই হয়তো ধরা ছিল, আমি কান্নার আওয়াজ শুনতেই পেয়েছি, মানে বার করেছি আর আমি কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমি দেখলাম এটা সুন্দর সাদা ফুটফুটে একটা বেবি বয়, তো ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে হঠাৎ করে খিঁচুনি শুরু হলো, মানে সারা বডি, মানে যখন ওই প্রেশারটা দিল ওই জায়গাটায়, এখানে একটা প্রেশার দেয়, তো ওই প্রেশারটা দেওয়ার পরেই আমার প্রচন্ড পরিমাণে খিঁচুনি শুরু হলো। খিঁচুনিটা কেমন, মানে গা হাত পা ঠক 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 করে কাঁপছে প্রচন্ড পরিমাণে। মানে জ্বর আসলে মাইনাস হয়ে গেলে, বডি টেম্পারেচার যখন মাইনাস হয়ে যায়, তখন যেমন বডি কাঁপুনি দেয়, ঠিক তেমনই হচ্ছে। সেটা প্রথমেও হচ্ছিল, মানে আমি যখন ওটি রুমে ঢুকি তখন সেটা ভয়তে হচ্ছিল, মানে আমার এই হাতটা সব এরকম 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 হচ্ছিল, যে কারণে ওরা ফার্স্ট ঢুকতেই আমি ওদেরকে বলি যে আমার যদি ফ্যান ট্যান আমার বডির সাইডে যদি দেওয়া থাকে সেটা বন্ধ করে দিতে। তো সেটা তারা বন্ধ করে দিল, তাও সেটা বেশি হচ্ছিল। যখন বাচ্চাটাকে বের করা হয়ে গেল তখন আমার প্রচন্ড পরিমাণে দমের কষ্ট হচ্ছিল, দ্বিতীয়ত আমার প্রচন্ড খিঁচুনি উঠেছিল, প্রচন্ড বডি কাঁপছিল, মানে আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম বডির। আমার যেহেতু পেস্টিং হয়েছে আমার, তো তার মাঝখানে শুনতেও পাচ্ছি আমি যে আমার বাড়ির লোকের কাছে ওরা পারমিশন নিতে গেছে যে আমার পেস্টিং হবে না, সেটাই হবে। সেটা তো আমার কথা শুনে হবে না, সেটা বাড়ির লোক যা বলবে তাই হবে। তো বাড়ির লোক বলেছে পেস্টিং, তো পেস্টিংই হচ্ছে। এদিকে ডক্টর বলে দিচ্ছে যে এইভাবে করো, নার্সকে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে এটা করো। আমি সবকিছুই শুনতে পাচ্ছি, আমি সবকিছুই জানি। দেন আমাকে বেডে নিল, যে বেডে আমি ছিলাম সেখানেই দেওয়া হলো। দেওয়ার পরে রীতিমতো আমি বলছি আমাকে কম্বল দাও, আমার কম্বলের প্রয়োজন। আমাকে একটা কম্বল দিল, আমার একটা কম্বলে হলো না। দ্বিতীয়ত আরো একটা কম্বল দিল, মনে হচ্ছে তাতেও হবে না, কিন্তু আমি আর চাইনি, মানে 2টো কম্বলে আমি ছিলাম ওরকম ভাবে। তো আমার বাড়ির লোক আসলো, বর আসলো, মা আসলো, বাবা আসলো, সবাই দেখা করতে আসলো, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হলো না। আমি চুপচাপ মরার মতন, মানে আধ মরার মতনই পড়েছিলাম। তার মাঝখানে আরো একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমি নার্স দিদিকে জিজ্ঞাসা করি যে আমার অ্যানাস্থেশিয়াটা কাটবে কখন। আমার টেনশন বেড়ে গেছে যে আমার অ্যানাস্থেশিয়া কাটলে আমার প্রচন্ড পরিমাণে ব্যথা হবে, মানে এই জিনিসটার ভয়টাই আমার প্রথম থেকে ছিল। কারণ এই জিনিসটাই আমি স্বপ্নতে দেখেছিলাম যে অ্যানাস্থেশিয়া পর্যন্ত সবকিছু ঠিক থাকে, দেন যখন অ্যানাস্থেশিয়া কাটে তখনই তো আসলে মজা। মানে এই জিনিসটা আমার মাথা থেকে টোটালি আমি বেরিয়ে করতে পারি। আমি একটা স্বপ্নেতে দেখেছিলাম যে কেউ একজন এরকম বলছে আমার যে প্রচন্ড পরিমাণে ব্যথা দেয়, প্রচন্ড ব্যথা দেয়। জিনিসটা শোনার পরে আমার একটু ভয় লেগে গেছিল,
তো আস্তে আস্তে আমি না এরকম পায়ের আঙুলটা নাড়াতে লাগলাম, আস্তে আস্তে করে অ্যানাস্থেশিয়াটা কাটছে, ঘোরটা আমার কাটছে বডির। হ্যাঁ, তো বডিতে সার আসছে। আমি পাটা এরকম 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 আস্তে আস্তে গোড়ালি নাড়াতে লাগলাম, পাটা আস্তে আস্তে তুলতে লাগলাম, দেখলাম তুলতে পারছি আস্তে আস্তে। 2 ঘন্টার মধ্যে আমার অ্যানাস্থেশিয়া টোটালি কেটে গেল। কেটে যাওয়ার পরে যে পেনটা হয়েছিল সেটা এক্সপ্লেন আমি করতে পারবো না, কারণ সেটা এক্সপ্লেন করা যায় না। প্রচন্ড প্রচন্ড মানে প্রচন্ড মানে প্রচন্ডই। মুরগিকে গলা কেটে দিলে তার যেমন কষ্ট হয় ঠিক সেই ফিলটাই আমার হয়েছিল। সত্যি কথা, আমি এটা বলতে চাইছিলাম না, কারণ যারা নিউলি মাদার আর কি, নিউলি ওটিতে যাবে আর কি, যাদের ডেলিভারি হবে তারা হয়তো একটু ভয় পেতে পারে, কিন্তু এটাই সত্যি। এটা একটুখানির জন্য হলেও সবাইকেই ফেস করতে হবে। আমার একটুখানির জন্য হয়েছিল, এতটাই ব্যথা করছিল আমি চিল্লাইনি, জানি আমি কথা বলতে পারবো না, কারণ আমার ওখানে কাটা জায়গা, তোমার ভয়েস অটোমেটিক আসতে হয়ে যাবে। মানে ওরে ভয়েসটা তো পেট থেকেই আসে, তো জায়গায় প্রেশার দিতেই পারবে না। আমি তো আওয়াজই করতে পারছিলাম না, উপরন্তু আমি দেওয়ালে প্রচন্ড পরিমাণে ঘুষি মারছিলাম, মানে আরেকটু হলে হয়তো হাতটা ফাটিয়ে ফেলতাম আমি। যখন দেখলাম যে, যখন একটা নার্স দিদি দেখলো যে আমি এরকম করছি, তখন না আমাকে জিজ্ঞাসা করলো যে কি হচ্ছে। আমি বললাম প্রচন্ড ব্যথা করছে। আমাকে বললো যে তোমার তো এখনো পেন কিলার দেওয়ার, মানে যে ইঞ্জেকশন দেয় সেটা দেওয়ার সময় হয়নি, এখনো 8 ঘন্টা বাকি, মানে এখনো 8 ঘন্টা আমাকে এরকম ভাবে ছটফট করতে হবে। এবার আমার ওরকম ছটফট করা দেখে তারা আর সহ্য করতে পারলো না, তারা ডক্টরকে জিজ্ঞাসা করে আমার ইঞ্জেকশনটা দিয়ে দিল। যখন ইঞ্জেকশনটা দিল তখন মনে হলো বাবা বাঁচলাম, মানে এতটাই কষ্টকর। সবাই বলে না যে সিজারে কোনো কষ্ট নেই, শুধুমাত্র নর্মালি কষ্ট। তারা এই জায়গাটায় আসলেই তারা বুঝতে পারবে। ফার্স্ট দিন ভিজিটিং আওয়ার্সে স্যার এসে আমাকে এটাই বলে যে তোকে কিন্তু আজকে কাত হতে হবে, কাত হয়ে শুতে হবে, সোজা হয়ে শুয়ে থাকলে হবে না। আমি সেটাই করি। আমি সবসময় মনে মনে ভাবছিলাম আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আমি বেশি দিন শুয়ে থাকতে পারি না, আমি প্রচন্ড ছটফটে, আমি বেশি দিন রোগে আক্রান্ত হয়ে বিছানা শয্যাশায়ী হতে পারি না, আমার খুবই কষ্ট হয়। আমি স্যারের কথায় দিনকেই 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমি কাত হয়ে শুয়েছিলাম, এদিক ওদিক দুদিকেই কাত হয়ে শুয়েছিলাম। আমার প্রচন্ড টান লাগছিল সেলাই, এটা ডক্টর বলেছিল তাই আমি করেছিলাম। তারপর দিন হাঁটতে হবে, ওটা আমি শুনেছি খুব পেইনফুল, যেভাবে বলেছে সবার হয়তো লেগেছে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। আমি সেকেন্ড দিন আমি উঠে বসলাম, উঠে বসে আমার প্রচন্ড ব্যথা করেছিল, প্রচন্ড। তারপরেও একটা পেন কিলার আমাকে নিতে, মানে পেন কিলার ইঞ্জেকশন আমাকে নিতে হয়েছিল। তারপর আমি আবার শুয়ে পড়ি। তারপর যখন আমি দুপুরবেলার দিকে আবার উঠি, তখন আমার বাচ্চাকে আমার কোলে দেওয়া হয়, মানে ওই বাচ্চাকে নেওয়ার জন্যই, কিন্তু আমি আবার সেকেন্ড টাইম উঠে বসেছিলাম জোর করে। তো তখন দেখলাম অতটা ব্যথা করছে না, আমি বসতে পারছি হেলান দিয়ে। তো ওকে নিলাম, আদর করলাম, কথা বললাম, বেশ ভালো লাগলো। ওর থেকে শান্তির জিনিস আর কিছু হয় না। তারপরে হচ্ছে হাঁটার পালা। আমি রাত্রেবেলার দিকে হেঁটেছিলাম, ধরে ধরে একা একা নামিয়ে 1 পা 2 পা করে হাঁটি। দেখলাম টান অনুভব হচ্ছে, কিন্তু খুব যে ব্যথা করছে, হাঁটতে পারছি না, প্রচন্ড ব্যথা করছে, সেই জিনিসটা আমি ফিল করিনি হাঁটতে গিয়ে। আমি উঠে বসতে গিয়ে সেটা করেছি, মানে সেই সময় উঠে বসার সময় আমার প্রচন্ড ব্যথা হয়েছিল, কিন্তু আমি হাঁটার সময় সেই ফিলটা করিনি। সেদিনকে একটুখানি হেঁটে আমি আবার শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা যেমন মানুষ নর্মালি হাঁটে, নর্মাল আস্তে আস্তে, একটা রোগী মানুষ, অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ যেমন ভাবে হাঁটে আস্তে আস্তে, আমি একা একা নাবি বেড থেকে, একা একা মাসির কাছ থেকে ব্রাশ নিয়ে ব্রাশ করি। ইভেন আমার পাশের ঘরে একটা বন্ধু হয়ে গেছিল, তার সাথে দেখা করতে যাই হাঁটতে হাঁটতে। ফার্স্ট দিন যেদিনকে আমি হাঁটি সেদিনকে আমাকে বলা হয়েছিল বাথরুমে গিয়ে কোমোটে বসতে, আমি প্রথম দিন পারিনি, তৃতীয় দিন সেটাও করি। সত্যি কথা বলতে আমার একটুও কষ্ট হয় হাঁটতে। নর্মালি যেরকম মনে হয় শরীরে একটা স্টিচ পড়লে যেমন একটা ভারী ভারী ব্যাপারটা থাকে, সেরকম একটা ভারী ভারী ব্যাপার, কিন্তু আমার প্রচন্ড পরিমাণে অসহ্য লেগেছিল। যে প্যাড গুলো দেওয়া হয় কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের। এটাই হচ্ছে আমার ওটি জার্নি, এই হচ্ছে আমার ওটির এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো আমার ওটি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানিও। এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স এর ভিডিও, আর আমার তো এখন বেবি হয়েছে, বেবি নানা রকম খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছু তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপে শেয়ার করব, বড় ভিডিও শেয়ার করব। সামনে যেমন অন্নপ্রাশন আছে, অনেক কিছু আছে, তো তোমাদেরকে সবকিছুই আমি শেয়ার করবো। আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমি আবার আসছি এরকম মজাদার কোনো ব্লগ নিয়ে। ততদিন তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। টাটা।